সত্যের পথে যাচ্ছি। ক্রমশ প্রকাশ্য। এরপরে আমরা কি কি করব, আজকে 24 তারিখ, 24শে দুপুরবেলা বেরিয়ে পড়েছি, চলছি কলকাতার রাস্তায়। আগে আমরা যাচ্ছি চারধামের অনন্য ধাম বদ্রীনাথ, সেখান থেকে উঠব সত্যের পথে। কলকাতা থেকে দিল্লি হয়ে আমরা রাত্রি 11:30টার সময় হরিদ্বারের ট্রেন ধরি। সেই ট্রেন ভোর 3:30 নাগাদ আমাদের হরিদ্বার পৌঁছে দেয়। সেখান থেকে ভোর 5টার বাসে উঠি আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে। সেই বাস আমাদের দেবপ্রয়াগের 3 ধারা জলযোগের জন্য দাঁড়ায় এবং মাঝখানে চামোলিতে একবার দাঁড়ায় দুপুরের আহারের জন্য। তাছাড়া সেই বাস চলতেই থাকে মোটামুটি NH7 ধরে, তারপরে 5টা প্রয়াগ পেরিয়ে আমাদের বিকেল 5:30-6টা নাগাদ পৌঁছে দেয় বদ্রীনাথ ধাম। রাস্তা মাঝখানে খুবই দুর্যোগপূর্ণ, একটা করে গাড়ি ছাড়া যেতে পারে না। পথে অনেক ল্যান্ডস্লাইড জোন পেরিয়ে মোটামুটি বিকেল 5:30-6টায় যখন সেই বহু আকাঙ্ক্ষিত বদ্রিক আশ্রমে পৌঁছাই, তখন সেখানে বৃষ্টি হচ্ছে এবং প্রবল ঠান্ডা। কলকাতা থেকেই আমরা হাওলাসিয়ার কালীকমলী আশ্রমের জন্য বুকিং করে গিয়েছিলাম। কালীকমলী আশ্রমের ব্যবস্থা খুবই সুন্দর, ধর্মশালা হলেও মোটামুটি হোটেলের মতনই আরামদায়ক রুমগুলো। এই কালীকমলী হোটেল থেকে আমাদের সুন্দর মন্দির দর্শনও হয় জানলা দিয়ে। রুমগুলো দেখছেন খুবই সুন্দর এবং সাজানো গোছানো। এই মন্দির থেকে এই জানলা দিয়ে আমরা বেশ রোজ মন্দির দর্শনও করতে পেরেছিলাম। লাগেজগুলো রুমে রেখেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বদ্রিকাশ্রম দর্শনে। অলকানন্দার ধারে গিয়ে দেখতে পেলাম, প্রথম দর্শন পেলাম মন্দিরের। ওখান থেকেই দেখা যাচ্ছে নারদকুণ্ডের তপ্তকুণ্ড থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর পুল পার হয়ে গিয়ে আমরা মন্দিরের সামনে যখন গেলাম, দেখলাম লোকারণ্যে ভক্তের প্রচন্ড ভিড়। ভক্তের সমাগমের কোনো অন্ত নেই, বিরাম নেই। সারাদিন ভক্ত আসছে আর ভগবান দর্শন দিচ্ছেন। যাই হোক, সন্ধ্যাবেলা অত লাইনে আমরা সেদিন আর দর্শন করতে পারিনি। পরের দিন সকালবেলা আমাদের পূজা বুকিং ছিল। ভগবানের অভিষেক পূজা দর্শন করেছি, শৃঙ্গার দর্শন করেছি। 6:30টার মধ্যে আমাদের পুজো এবং দর্শন শেষ হয়ে যায়। তারপর আমরা চারপাশটা ঘুরে দেখতে থাকি। নারায়ণ পর্বতের গায়ে আছেন বদ্রীনাথ। নারায়ণ পর্বতের গায়ে বদ্রীনাথ, আর ঠিক অপোজিটেই নর পর্বত। এখানে আমাদের দোকান, আমরা দাঁড়িয়ে আছি পর্বতে। আর নারায়ণ পর্বতের পিছন দিয়ে পূজারীজির থেকে জানতে পারি এই বদ্রিকাশ্রম নারায়ণের তপভূমি। এটি তপস্যার স্থান এবং মা লক্ষ্মী বদ্রিকার রূপ ধরে একটি বৃক্ষ হয়ে ভগবান বিষ্ণুকে তার তপস্যায় সহায়তা করেন এবং সমস্ত প্রতিকূলতা থেকে তিনি রক্ষা করেন। নারায়ণের বরে মা লক্ষ্মীর এই তপস্যার পুরস্কার স্বরূপ এই নামে এই তপভূমিতে সেই মা লক্ষ্মীর সেই রূপ, বদ্রিকার রূপ প্রথমে উচ্চারিত হয়। তাই তিনি এখানে বদ্রীনাথ হিসাবে ভক্তদের দর্শন দেন। মাঝখানে অলকানন্দা পরমানন্দে বয়ে চলেছে। ওপারে নারায়ণ পর্বতে মন্দির আর এপারে নর পর্বত বা কুবের পর্বত। এই অলকানন্দার পুলটি পার হয়ে মন্দিরে যেতে হয়। মন্দিরের সামনে তপ্তকুণ্ড, নারদকুণ্ড, সেখানে ভক্তরা সুন্দর এই ঠান্ডার মধ্যে গরম জলে স্নান করে ভগবানের দর্শন করেন। মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম মানাগ্রামের উদ্দেশ্যে। এই মানাগ্রাম হচ্ছে বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার দূরে। মানাগাঁও পৌঁছে গেছি, দূরে দেখা যাচ্ছে মানাগাঁও। আর ওপরে ওই যে ওপরের রাস্তাটা, ওটা কিন্তু চলে যায় চায়নার দিকে। ট্রানজিটের জন্য ওটা পুলিশরা ব্যবহার করে, ওখানে আমাদের রেস্ট্রিক্টেড এন্ট্রি। এই নিচের রাস্তাটা মানাগাঁওয়ের রাস্তা। আমরা পৌঁছে আবার দেখো ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ, দেখো মানাগাঁও। এটা হচ্ছে চায়নার রাস্তা, হচ্ছে চায়নার বর্ডারে। চায়না দিয়ে ঢুকতে গেলে মানাগ্রামে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, যেমন অলকানন্দা এবং সরস্বতীর সঙ্গম স্থল। এটি তার ভিউ পয়েন্ট। এখানে অনেকেই সঙ্গমে পুণ্য স্নান করে। তারপর মানাগ্রাম ধরে হাঁটতে হাঁটতে আমরা ক্রমান্বয়ে দেখতে পাই
গণেশ গুফা, যেখানে গণেশজি পুরাণ এবং মহাভারত রচনা করেছিলেন। কথিত আছে এইখানেই বেদব্যাসজি মহাভারত আবৃত্তি করেন এবং গণেশজি সেটি লিখতে থাকেন। এই হচ্ছে গণেশ গুফা, 5000 বছরের পুরনো গণেশের গুহা। তারপরে আমরা বেদব্যাস গুফা দেখতে পাই। পিছনে এই পাথরটি একদম পাণ্ডুলিপির মতন, যেন কত পাণ্ডুলিপি লিখে জড়ো করা আছে। এখানে বেদব্যাসজি মহাভারতের আবৃত্তি করেছিলেন এবং গণেশজি লিখেছিলেন, এই এলাকাতেই বিশ্বাস করা হয়। এখান থেকে চাইনা বর্ডার মোটামুটি 70 কিলোমিটার। বেদব্যাসজি গুফা থেকে ভিউ পয়েন্ট সামনে ভালো। ওখানে একটি ভারতবর্ষের প্রথম চায়ের দোকান আছে, সেখানে আমরা চা পান করি। এই পথটি দেখা যাচ্ছে, এখান দিয়ে পাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন, স্বর্গের পথে। এই সরস্বতী মন্দির এবং সরস্বতী নদী। বেদব্যাসজি যখন মহাভারত রচনা করছিলেন তখন খরস্রোতা সরস্বতী পাহাড়ের উঁচু পাথর থেকে অনেক জোরে নামছিলেন। সেই আওয়াজে বেদব্যাসজির মনোযোগে বিঘ্ন ঘটায়, তিনি তাকে অভিশাপ দেন, তিনি পাতালে পতিতা হন। তারপর সরস্বতী নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে আসি এই পথেই মানাগ্রাম পেরিয়ে পাণ্ডবরা গিয়েছিলেন স্বর্গের পথে, স্বর্গারোহিণী পর্বতের পথে। সেখানে তাদের এক এক করে প্রাণ যায়, শুধু যুধিষ্ঠির ছাড়া। এই ভীমকুল দেখতে পাই আমরা, সেখানে ভীমজি যাতে সরস্বতী নদীটি পার হতে সাহায্য হয়, তার জন্য এই পাথরটি রেখে সবাইকে পার হতে সাহায্য করেছে। মানাগ্রাম দর্শন শেষ করে আমরা ফিরে আসি, বদ্রীনাথজির সন্ধ্যাকালীন আরতি দর্শন করি। মন্দিরে কিছু সময় কাটিয়ে আমরা ফিরে যাই হোটেলে। মক্কিদা রুটি আর সরসো কি শাক এই দিয়ে রাত্রের আহার শেষ করে আমরা সেদিনের মতন বিশ্রাম নিই। পরের দিন আমাদের ট্রেক আরম্ভ। সকালবেলা আমরা পৌঁছে যাব মানা গ্রামে। সেখান থেকে আমাদের সত্যের পথে সাতোপান তালের জন্য যাত্রা আরম্ভ হবে। ছবিতে মান্নুজি, আমরা যার এজেন্সির সাথে গিয়েছি, এবং আমাদের গাইড অনুজকে দেখা যাচ্ছে। এরা খুব যত্ন সহকারে আমাদের লক্ষ্যে পৌঁছাতে এবং ফিরে আসতে সাহায্য করে। আমরা সেই মানা গ্রামের পথ ধরেই এগিয়ে চলি। সকাল 8:30-9টা নাগাদ আমাদের যাত্রা শুরু হয় স্বর্গের পথে, সত্যের পথে, যে পথে পাণ্ডবরা গিয়েছিলেন। এই পথ খুবই অধ্যাত্মপূর্ণ এবং অনেক হিন্দু ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ পথ। বদ্রী বিশালজিকে প্রণাম করে আমরা এগিয়ে চলি সেই পথে, যে পথে পাণ্ডবরা গিয়েছিলেন স্বর্গারোহণে। বাদিকে অলকানন্দা বইতে থাকে, অলকানন্দা রিভার বেসিন এটা। আর খুবই সুন্দর পথ। প্রথম 3-4 কিলোমিটার খুবই মসৃণ পাথুরে পথ। এই পথ দিয়েই অনেকে বাসুধারা ট্রেকে যায়, বাসুধারা ফলস পরে। আমরাও সেই পথেই চলতে থাকি। বাদিকে অলকানন্দা পাথর দিয়ে বাঁধানো, এবং পাশে কিছু কিছু বদ্রিকা গাছ বৃক্ষ আমরা দেখতে পাই। সুন্দর পথ। সামনে চৌখাম্বা দৃশ্যমান হয়, সামনে চৌখাম্বাকে রেখে আমরা এগিয়ে যাই। অতি সুন্দর স্বর্গীয় পথ। এবং তার কিছু পরেই আমরা দেখতে পাই যেখানে দ্রৌপদীজি প্রাণত্যাগ করেন। তিনি আর উঠতে পারেননি, এখানে তার শরীর ত্যাগ হয়। দ্রৌপদীজির মন্দির করা আছে সেখানে, ভক্তরা পুজো দেয়। আমরা এগিয়ে যেতে থাকি। বাদিকে অলকানন্দা, দ্রৌপদী মন্দিরকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলি। বাদিকে অলকানন্দা বয়েই চলেছে। পাথুরে পথ, স্বর্গীয় পথ। আস্তে আস্তে অল্টিটিউড গেইন হচ্ছে। মানাগ্রাম পেরোনোর পরে অলকানন্দাজিকে বাদিকে রেখে এই যে পথ, এই পথের নাম আনন্দবন। খুব জোরে হাওয়া বয় এবং এখানে যে গাছগুলো আছে এবং লম্বা লম্বা ঘাসগুলো আছে, ফুল গাছ এবং ঘাসগুলো আনন্দে যেন মাথা নাড়ে, তাই জন্য এর নাম আনন্দবন। সুন্দর সিনিক বিউটি, কলকালানি আওয়াজ অলকানন্দা নদীর। চলতে চলতে বাঁদিকে খুব সুন্দর নারায়ণ পর্বত আমরা দেখতে পাই।
जड़ नहीं होता, दवाई होता है, दवाई वो दवाई होता है। गाय खाते हैं ना बाबा, दवाई होती है। बहुत। পাথুরে পথটি ছেড়ে আমরা বাঁদিকে একটু বুগিয়ালের মধ্যে দিয়ে আসি, লম্বা লম্বা ঘাসের মধ্যে দিয়ে, এবং তার মধ্যে অপূর্ব সুন্দর রং বেরঙের ফুল। সেই মোটামুটি খাদের মতন একটা পথ, একটু শর্টকাট হয় আমাদের, কিন্তু অপূর্ব সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে পাই এই বুগিয়ালের মধ্যে দিয়ে হাঁটার জন্য। ফুলগুলো আপন তালে হাওয়ার সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে দুলিয়ে নাচছে, লম্বা লম্বা ঘাস, সেগুলো যেন হাওয়ার দোলায় প্রকৃতির সঙ্গে আনন্দ প্রকাশ করছে। আনন্দমুখর প্রকৃতির ছন্দে তাল মিলিয়ে আমরাও এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে গিয়েই নারায়ণ পর্বত দৃশ্যমান হলো। আনন্দবন পেরোনোর পরেই আমরা ধানু গ্লেসিয়ারের সামনে দাঁড়ালাম। নারায়ণ পর্বতের পিছন দিক থেকে নেমে আসছে ধানু গ্লেসিয়ার। এটি অলকানন্দা নদীর উপর একটি ব্রিজের কাজ করে। মোটামুটি জুলাই আগস্ট অব্দি গ্লেসিয়ার শক্ত থাকে বলে ট্রেকাররা এর ওপর দিয়ে অলকানন্দা নদী পার হয়ে যায়। তবে পার হওয়াটা খুবই বিপদসংকুল এবং খুব সাবধানে পার হতে হয়, কারণ নিচে খরস্রোতা অলকানন্দা, তার উপরে শক্ত গ্লেসিয়ার। কিছু কিছু সময় গ্লেসিয়ার যে জায়গাটা নরম হয়ে যায়, একটু পিচ্ছল হয়ে যায় বলে আমরা ক্র্যাম্পন্স পরে নিয়েছিলাম, ক্র্যাম্পন্স পরে পার হয়েছিলাম। ডান দিকে বসুধারা ফলস দেখা যাচ্ছে, আর বাঁদিকে ধানু গ্লেসিয়ার পার হয়ে আমরা ওই পাহাড়ে, অপর দিকের পাহাড়ে যাব। আমরা গ্লেসিয়ারটা পার হয়ে ওই খাড়াইটা উঠে তারপরে ওই ঘাসের জমিটার মধ্যে দিয়ে হেঁটে যাব। এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য এই ধানু গ্লেসিয়ার ব্রিজ হিসাবে কাজ করে অলকানন্দা নদীর ওপর দিয়ে। তা আমরা অপেক্ষা করছিলাম, আমরা আমাদের গাইড এবং পোর্টার বন্ধুদের সঙ্গে নিয়ে যাব। মান্নুজিও আমাদের সাহায্য করবেন। আমরা ডান দিকে বসুধারা ফলসকে রেখে এবার বাঁ দিকে চলে যাব সাতু পয়েন্টের দিকে। এই গ্লেসিয়ার দিয়ে যাচ্ছি আমরা, এই পুরো ক্র্যাম্পন লাগিয়ে দিয়েছি। মান্নুজি আমাদের এমহিল অ্যাডভেঞ্চার্সের মালিক। উনি দিলখুশ মানুষ। পাহাড়, হিমালয় পর্বত মোটামুটি ওনার কাছে করতল ওপিঠ চেনার মতন। উনি কিছু পাহাড়ের ব্যাপারে নিয়ে যে উনি জানেন না। ওনার সঙ্গে বেশ সুন্দর গল্প করতে করতে পাহাড়ের ব্যাপারে অনেক কিছু জানতে জানতে আমরা পথ চলতে লাগলাম। আস্তে আস্তে হেঁটে হেঁটে ধানু গ্লেসিয়ার পার করে আরেকটু পথ চলতে চলতে আমরা চলে এলাম চামতলি বুগিয়াল। আমরা মোটামুটি 5 কিলোমিটার ট্রেক অলরেডি করে ফেলেছি। প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই চামতলি বুগিয়ালেই আমরা বিশ্রাম নিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সারার প্ল্যান করলাম। वहाँ पे हाँ नमाज पढ़ रहा है। ডান দিকে বসুধারা ফলস এখনো দেখা যাচ্ছে। চামতলি বুগিয়াল পুরোটাই মোটামুটি বসুধারা ফলস দেখা যায়। অনেকটা পথ আমাদের ডান দিকে এই ফলস দেখতে পাই আমরা। বিশাল বড় ফল, অনেকটা এলাকা নিয়ে জল পড়ে। এবং আমরা এই চামতলি বুগিয়াল এপাশ থেকে দেখতেও পাই যে অনেকেই যারা বসুধারা ট্রেকে এসেছিল ওই পথ দিয়ে, সামনের ওই পথটা দিয়ে, তারা ঝর্ণার নিচে যাচ্ছে, আনন্দ করছে। ওখানে কিছু ম্যাগির দোকানও আছে অল্প স্বল্প, এবং তার একটু দূরে একটু ক্যাম্পিং সাইটও আছে। চামতলি বুগিয়াল আসতে মোটামুটি আমাদের 2.5 ঘন্টা মতো লেগেছিল। তো অমিত যথারীতি এখানে খোলা আকাশের নিচে ঘাসের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। আমাদের গাইড এবং পোর্টার বন্ধুরা তারা বসে আমাদের জন্য রুটি এবং সুন্দর করে করা ছোলা আলুর তরকারি দিল। আমরা ওখানেই জলখাবার সারলাম। চামতলি বুগিয়ালটা বেশ সুন্দর লেগেছে। তারপরে আস্তে আস্তে আবার হাঁটা শুরু করলাম। আবার যাত্রা শুরু ওই চামতলি বুগিয়াল ছেড়ে
বসুধারা ফলসকে ডান দিকে রেখে আমাদের পোর্টাল। এখানকার মানুষ এবং পশু পক্ষীদের কাছে এই পাহাড় মাতৃস্বরূপ, মায়ের মতন। সে তার সবুজ বনানী বিছিয়ে দিয়েছে। যেই গ্রীষ্ম এসেছে, সবুজ বনানী, সবুজ গাছপালা বিছিয়ে রেখেছে। কখন নিচ থেকে সেই মেষ পালকরা আসবে তাদের মেষ শাবকদের নিয়ে, তারা এসে মন প্রাণ ভরে এখানে আহার করবে কয়েক মাস ধরে। এই ফুলের গালিচাগুলি দেখে আমার শুধু একটাই গান মনে হচ্ছিল, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনো ফুল রে। শহরে একটা ফুল গাছ করতে আমরা কত যত্ন করি, সার দিই, আর প্রকৃতি কত অবলীলায় কত অযত্নে এখানে ফুলের কি সুন্দর রং বেরঙের বাগান এঁকে রেখেছে পাহাড়ের কোলে। এই পথ স্বর্গের পথ পঞ্চপাণ্ডবরা কেন বেছে নিয়েছিলেন এখানে এসেই বোঝা যায়। রওনা দিই। আরও মোটামুটি 3-4 কিলোমিটার আমাদের আজকের ট্রেক বাকি আছে। পথ খুবই সুন্দর, সামনের ভিউটা অনেকটা খুলে গেছে চামতলি বুগিয়ালের পরে। এখন বাঁদিকে একটু নারায়ণ পর্বত উঁকি মারছেন, ক্লাউড আছে বলে ভালো করে আমরা দেখতে পাইনি। পথ খুবই সুন্দর, পায়ে ফুল জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, আর চারদিকে যেন পুরো বসন্তের সমাহার মনে হচ্ছে। খুব জোরে হাওয়া বইছে এবং ফুলগুলো সেই সঙ্গে। সারাটা পথ আমরা দেখতে পাই মাথা দুলিয়ে দুলিয়ে নাচছে। প্রচুর ফুলের সমাহার, বলে শেষ করা যাবে না। রং বেরঙের ফুল এবং রঙের সমাহার সারাটা পথে। যাই হোক, চামতলি বুগিয়ালকে পিছনে রেখে আমরা এগোতে থাকি। আজকে আমাদের উদ্দেশ্য লক্ষ্মীবান। ওই পথ দিয়ে, ওই যে ওখানে সাঁতার দেখা যাচ্ছে, ওই পথ দিয়ে ওই পাঁচিলের পথটা পেরিয়ে এখানে এসেছি, আরও যাবো। সাদা গাছ, চারিদিকে পাহাড়গুলো এমন করে উঠেছে পুরো ফেয়ারিল্যান্ডের মতন মনে হচ্ছে। ভীষণই আনরিয়েল মাঝে মাঝেই মনে হচ্ছিল, একদম যেন পৃথিবীর থেকে দূরে সরানো একটি পথ, একটি জায়গা। এবং সত্যি বোঝা যাচ্ছিল কেন পাণ্ডবরা এই পথ বেছে নিয়েছিলেন এত বিপদ সংকুল হওয়া সত্ত্বেও। সামনে বালাকুন পিক দেখা যাচ্ছে এবং ওই সামনেই দেখা যাচ্ছে অলকাপুরি গ্লেশিয়ার। অলকাপুরি গ্লেশিয়ার। আর এই ভামলিং গ্লেশিয়ারের সামনে আমরা চলে এসেছি। আরো দূরে বালাকুন পর্বত, কাছে লক্ষ্মী। धारा के पास होके आते हैं तो 2 नदी ऐसे पार करना पड़ता है, फिर आना पड़ता है। इसीलिए हम लोग वसुधारा को दाहिने तरफ रख के हम ऐसे आ रहे हैं। तो लोग तालापन गए थे तो ताला, अच्छा कहीं पेड़ उसके चुंगुर में चले गए। अच्छा, ये भोज पे तो काफी पेड़ से यहाँ से आया था। ये केदारनाथ वाला ही है, आया था ना अलग 2013 में। भांगलिंग इसको बोलते हैं, भांगलिंग पीक है। भांगलिंग, इसके अच्छा। अंदर भामलिंग पीक से, मैं इसके अंदर भी जा रहा हूँ। अच्छा अच्छा, कल करके हाँ। जो है कागज पत्री निकल ये भोज पत्रिका, उसी में महाभारत पुराण लिखा हुआ है। गया है। यही भोज पत्री। মান্যজি বললেন এই ভামলিং পিক থেকে ভামলিং ভামলিং পিক। গ্লেশিয়ারের মধ্যে দিয়ে একটি বিশাল বড় ক্লাউড বাস্ট এবং বার নেমেছিল 2013 সালে। তাই আরো অনেক ভোজপত্রিকা গাছ এখানে ছিল, পুরো জঙ্গল ছিল। সেই গাছগুলো সেই যে স্রোত এসেছিল জলের তাতে ভেসে গিয়েছে, তাতে এখানে প্রচুর ভোজপত্রিকা গাছ আগে দেখা যেত। এই আমাদের ভামলিং গ্লেশিয়ারের সামনে লক্ষ্মীবান। লক্ষ্মীবান বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে বলা হয় মা লক্ষ্মী এখানে ধ্যানরতা ছিলেন, তাই এই জায়গার নাম লক্ষ্মীবান। এবং রূপেও এবং গুণেও যেন ঠিক সেরকমই সুন্দর ওয়েদার এবং রূপ অপরূপ, সত্যি যেন লক্ষ্মীর তপভূমি এই লক্ষ্মীবানকে বলা যায়। मैं तो लोगों को जंगल के बीच में मैंने अपना उसको बता दिया, ठीक है। মানা থেকে মোটামুটি 8-9 কিলোমিটার দূরে লক্ষ্মীবান।
আমাদের এই 8-9 কিলোমিটার আসতে মোটামুটি 4 ঘন্টা টাইম লেগেছে। এখন দুপুর 2-2:30 বাজে। লক্ষ্মীবানে নকুলজি প্রাণত্যাগ করেন। তিনি সশরীরে স্বর্গে যেতে পারেননি। এই পথে আসতে গিয়ে প্রথমে আমরা দেখিয়েছিলাম দ্রৌপদী মন্দির, ত্রিপুরবালা মন্দিরের সামনে দ্রৌপদী প্রাণত্যাগ করেন। তারপরে 5 ভাই পথ চলতে শুরু করে। এই লক্ষ্মীবানে নকুলজি প্রাণত্যাগ করেন। আমাদের গাইড পোর্টার বন্ধুরা আমাদের জন্য টেন্ট খাটাচ্ছিল। সুন্দর ওয়েদার আমরা যখন এসেছি তখন পেয়েছি। আর আমরা গায়ে বেশ রোদ লাগিয়ে 4-5টা ঘুরে বেড়াচ্ছিলাম। আর আজকের ট্রেকের প্রথম দিনের ট্রেক, সেই ক্লান্তি, এই সুন্দর অলকানন্দার ধারে বসে আমরা সেই ক্লান্তিটা দূর করছিলাম। আমরা যেহেতু প্রথম এসেছিলাম এই ক্যাম্প সাইটে, তাই জন্য আমরা বেস্ট জায়গাটা পেয়েছি। একদম ভামলিং গ্লেশিয়ার একদম ধারে, অলকানন্দা তীরের ধারে। সামনে ভামলিং গ্লেশিয়ার আর নিচে অলকানন্দা নদী, মাঝখানে কিছু ভোজপত্রিকা। লক্ষ্মীবান ক্যাম্প সাইট। तभी तो मेडिकल वाला, हाँ अब आया मैं। इसके बाद गवर्नमेंट ने बोला লক্ষ্মীবানে পৌঁছেই পেয়ে গেলাম আমরা সুন্দর 2 কাপ চা এবং নমকিন। সঙ্গে মান্নুজির সাহচর্য। মান্নুজির যে কোনো এক্সপেডিশন এবং পাহাড় সম্বন্ধে অসীম জ্ঞান। ওনার সঙ্গে কথা বলতে কখনোই বোর লাগে না, প্রচুর জিনিস জানা যায় এবং সবসময় ইন্টারেস্টিং। কাজে সেই সুযোগ আমরা ছাড়লাম না। বসে অনেক গল্প করতে লাগলাম, অনেক কিছু জানতে পেলাম, অনেক কিছু শিখতে পেলাম। ভামলিং গ্লেশিয়ারের সামনে বসে এরকম সময় কাটানো সত্যি আলাদা অনুভূতি। মান্নুজি আমাদের সঙ্গে লক্ষ্মীবান অব্দি এসেছিলেন। 5:30 নাগাদ উনি ফিরে যান। তারপরে হঠাৎ করেই মেঘ পুরো চারদিকটা ঘিরতে থাকে। পাহাড়ের ওয়েদার কখন কেমন থাকে কিছুই বলা যায় না। বালাকুনপিং মোটামুটি পুরো মেঘে ঢেকে গেল। আর 4-5টা যে কটা যা আশেপাশে পাহাড় দেখা যাচ্ছিল সবকটাই মোটামুটি মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। আমরা বেশিক্ষণ আর বাইরে কাটালাম না, কারণ হাওয়া যথেষ্ট ঠান্ডা হয়ে উঠেছে এবং ঠান্ডা হাওয়া বইছে, চারপাশে বেশ চিলি লাগছে। আমরা গরম গরম টেন্টের ভিতরে ঢুকে গেলাম। মুহূর্তের মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। বেশ সুন্দর গরম গরম রৌদ্রোজ্জ্বল দিনটি হঠাৎ করে বেশ শীত এবং ঠান্ডা কনকনে হাওয়া বইতে লাগলো। সামনে 8টা বাজে এখন আমাদের ফলসটাও অদৃশ্য হতে লাগলো মেঘে। ডিক্যাথলনের টেন্ট আমাদের জমিয়ে বসে গেল। দুটো লাইট, একটা আমাদের ওরা দিয়েছে, এটা আমাদের সুন্দর লাইট টাইট জ্বালিয়ে আমরা গল্প টল্প করছি। আর আমাদের ডিনার চলে এসেছে। এই যে কেউ মনে হচ্ছে ডিনারটা ছেড়ে রাখতে পারছে না, কখন তাকিয়ে একেবারে কতক্ষণে ডিনারটা চালু হবে। সুন্দর দেখুন, গরম 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 জল, ডিনার একেবারে মিলে একটু আছি। ঠিকই আছে, একটু তলায় নামো তাহলে। আলু ভেন্ডির তরকারি, ভাত, রুটি, পাঁপড়, ডাল, স্যালাড। উফ, এই বাইরে লক্ষ্মীবান, চারপাশে বড় বড় পিক, তার মধ্যে আমরা বেশ ভালোই খাচ্ছি। রাতে কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হলেও ভোর 3টের সময় থেকে অনেক বৃষ্টি হয় এবং দূরে পাহাড়গুলোতে বরফবারি হয়। পরের দিন সকালবেলা আকাশ একদম ক্লিয়ার, রৌদ্র ঝলমলের দিন। আগের দিন যে পিকগুলো দেখা যায়নি লক্ষ্মীবানের চারপাশে, এখন পিকগুলো পুরো স্পষ্টই দৃশ্যমান। বাকি টিম যতক্ষণে জলখাবার তৈরি করছে আমরা ঘুরে ঘুরে পিকগুলো দেখতে থাকলাম। সামনেই দেখা যাচ্ছে যে পিকটা বরফ ঢাকা, সেটি হচ্ছে স্বচ্ছন্দ পিক। বালাকুন পর্বতের পিছনে দেখা যাচ্ছে, বালাকুন পর্বতের মাথায় মেঘ দিয়ে ঢাকা। এই হচ্ছে ভামলিং পিক। এই ভামলিং পিকে এক্সপেডিশন হয়। আর পিছনে দেখা যাচ্ছে এটা কুবের পর্বত, কুবের মুকুট। এই সবকটা পিক কালকে দেখতে পাইনি এসে মেঘের জন্য, আজকে একদম স্পষ্ট। এই যে কুবের পর্বত, সেই কুবের মুকুট বা কুবের পর্বত, সেটা নিয়ে একটা মজার গল্প আছে। রাবণ যখন
সীতাকে হরণ করার জন্য সেই পক্ষীরাজ রথ তার সৎ ভাই কুবেরের থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। এই বিশ্বাস করা হয় এইখানেই রাবণ সেই রথ চুরি করে এবং তার জন্য এই পর্বতটির নাম হয়ে যায় কুবের পর্বত। মেঘ সরতেই পিছন থেকে বালাকুন উঁকি মারলেন। আমরা লক্ষ্মীবান থেকে মোটামুটি যে কটা পিক নামি পিক দেখা যায় সবকটাই পরের দিন সকালবেলা দর্শন পেলাম। ডান দিকে আমাদের ভামলিং গ্লেশিয়ার, সামনে স্বচ্ছন্দ পিক এবং বাঁদিকে পিছনে কুবের মুকুট বা কুবের পর্বত, যেখানে যেহেতু আলোটা এখন উল্টো দিকে পড়েছে তাই জন্য ভালো দেখতে পাচ্ছি না। সূর্যটা উল্টো দিকে হয়ে গেছে, সকালবেলা খুব ভালো দেখা যাচ্ছে। আজকে 10-12 কিলোমিটারের ট্রেক চক্রতীর্থে যাওয়ার জন্য, তাই আমরা জলখাবার সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম লক্ষ্মীবান থেকে। ওই দূরে লক্ষ্মীবান আমরা ছেড়ে চলছি, এগিয়ে যাব। এবার কি হয় লক্ষ্মীবান পেরোনোর পরেই মোটামুটি অলকাপুরি গ্লেশিয়ারের এলাকা শুরু হয়ে যায়। সামনেই আমরা দেখি বালাকুন পর্বত, যেখানে ভাগ হয়েছে। বাদিক থেকে এসেছে সাতোপান্ত গ্লেশিয়ার আর ডান দিকে চলে গেছে ভাগীরথী খাড়া গ্লেশিয়ার। এই অলকাপুরি গ্লেশিয়ারেই অলকানন্দা নদীর উদ্গম স্থল। এই মোটামুটি লক্ষ্মীবান পার হওয়ার পরই পাথুরে পথ এবং আইস প্যাচ এবং গ্লেশিয়ারের উপর দিয়ে আমাদের চলতে হয়। অনেকগুলো আইস প্যাচ বা গ্লেশিয়ার পার হতে হয়। আর সামনে এই যে দেখা যাচ্ছে, এখান থেকেই অলকানন্দাজি তার স্বরূপ পান। এই অলকাপুরি গ্লেশিয়ার, যেখানে সাতোপান্ত গ্লেশিয়ার এবং ভাগীরথী খাড় গ্লেশিয়ার এসে মেশে, সেইখানেই অলকানন্দাজির উৎপত্তি। গরু টরু চড়াতে আসে, ওরা ওখানটায় থাকে, যে গুহা বানানোর শেফাররা থাকে। এই যে ঘাস কিছুদিন পরেই আসা শুরু করবে। এটাতে খুব সুন্দর, মানে পথটা ওদিকে গ্লেশিয়ার, এদিকে পুরো সবুজ, ওদিকে রুক্ষ শুষ্ক গ্লেশিয়ার পাথর, এদিকটা সবুজ। এই পাথুরে পথেও মাঝখানে মাঝখানে কিন্তু প্রকৃতি তার শোভা এঁকে দিয়েছে। ভর্তি, যেখান থেকে সুযোগ পেয়েছে ফুল গাছ বেড়ে উঠেছে। আমরা পথে দেখতে পেলাম রোডোডেনড্রনের এক ভ্যারাইটি, পিঙ্ক বুরান্স। এগুলো সেই রেড বুরান্স যার থেকে জুস হয় তারই এক জাতি। অপূর্ব সুন্দর বাগান যেন এইখানটা, এক মানে অনেক গ্লেশিয়ার রুক্ষ শুষ্কতার মধ্যে এই জায়গাটা হঠাৎ করে খুব ফ্রেশনেস। একদম রুদ্রনাথের এই ওই পথটার মতো। না না, যে এখান থেকে দেবদর্শনীর পরে। লক্ষ্মীবান পেরোনোর পরে আমাদের চক্রতীর্থ যাবার আগে এরকম অনেকগুলো আইস প্যাচ বা গ্লেশিয়ার পার হতে হয়। এই আইস প্যাচ বা গ্লেশিয়ারগুলো খুব সাবধানে পার হতে হচ্ছিল, কারণ বরফ একটু একটু গলতে শুরু করছে আর সঙ্গে সঙ্গে পথটা পিচ্ছল হয়ে উঠেছে। সামনে বালাকুন পিক আমাদের চলছিল, সামনে রেখে আমরা চলছিলাম। লক্ষ্মীবান থেকে সামনে যে স্বচ্ছন্দ পিকটা দেখা যাচ্ছিল সেটা আমরা বাঁদিকে দেখে যাচ্ছি বলে বালাকুন পিকের আড়ালে চলে যাচ্ছে আস্তে আস্তে। ডান দিকে যেমন গ্লেশিয়ার এবং পাথুরে পথ, বাঁদিকে কিন্তু তেমনি সুন্দর মাঝে মাঝেই ঘাস এবং যেখান দিয়ে পেরেছে প্রকৃতি তার একটু একটু ফুল গাছ এবং সবুজ প্রলেপ দিয়ে দিয়েছে। এরকম প্রচুর পাথুরে পথ পেরিয়ে একটা বাঁক নিয়ে আমরা দেখলাম সামনে ভীমগদা। লৌকিক বিশ্বাস অনুযায়ী ভীম যাবার পথে তার এই গদাটি এখানে রেখে গিয়েছিলেন। লক্ষ্মীবানের পর থেকেই পথ ক্রমশ খাড়াই হতে থাকে
অনেক আইসফিল এবং গ্লেসিয়ার প্যাচ আমরা পার হয়ে যাই। কিছুক্ষণ পরেই একদান্ত পাহাড়টি আমাদের সামনে ওঠে। এই যে খাড়াই পথের ওপরে দেখা যাচ্ছে একদান্ত পাহাড়। গণেশের একটা হাতির দাঁতের নামানুসারে এই একদান্ত পাহাড় নাম দেওয়া হয়েছে। মোটামুটি 1 কিলোমিটার আরও এরকম ট্রেক করে ভীমগড়াকে বাদিকে রেখে আমরা পৌঁছে যাই একটি জায়গায়। সেই জায়গার নাম বাংধারা। এখানে একটি বিশাল ঝর্ণা, সেটা দেখা যায় বেশ অনেকগুলো পাথরের মধ্যে দিয়ে পড়ছে, উঁচু কোনো একটি গ্লেশিয়ার থেকে বেঁকে বেঁকে পড়ছে। তাই জন্যে এই ঝর্ণাটির নাম বাংধারা। বাদিকে সেই বেশ বড় ঝর্ণাটি, এখন অনেক জল, সেই ঝর্ণাটিকে বাদিকে রেখে আমরা এগিয়ে যাই। জায়গার নাম বাংধারা। এখান থেকে প্রথম আমরা স্বর্গারোহিণী পর্বতকে দেখতে পাই, দূরে স্বর্গারোহিণী পর্বত। এখান থেকে আর আমরা বাদিকে এই বাংধারাকে রেখে এগিয়ে যাই অলকাপুরি গ্লেশিয়ারের মধ্যে দিয়ে। আচ্ছা, এই সামনে তো স্বর্গারোহিণী পর্বত, এই গ্লেশিয়ার শতপান্থ গ্লেশিয়ার, অলকাপুরের দিকটায় শতপান্থ গ্লেশিয়ার জাদু হয়ে গেছে। ওই যে নামছে সহস্রধারা, এই স্বর্গের মাঝে সুন্দর অলকানন্দাজির উদ্গম স্থল এখান থেকে আরো সুন্দরভাবে সামনে থেকে দেখতে পাওয়া যায়। বাদিকে বাংধারা, সামনে স্বর্গারোহিণী এবং অলকাপুরি গ্লেশিয়ারের সামনে দিয়ে যাচ্ছি। একদিকে শতপান গ্লেশিয়ার, অন্যদিকে ভাগীরথ খাড়ার। এই জায়গাটাতে মোটামুটি অলকানন্দাজি তার স্বরূপ নেন। জয় বাংধারাকে বাদিকে রেখে আমরা এগিয়ে যাই সহস্রধারার সামনে। সহস্রধারা হচ্ছে মোটামুটি 2 কিলোমিটার একটি পথে অনেকগুলি ঝর্ণা, যেন একটি পর্দার মতন পাহাড়ের এবং পাথরের গা বেয়ে বেয়ে পড়ে। আচ্ছা, এই যে পাথরের পথ, আমরা কিন্তু এটা বেরিয়ে এসেছি, পাথরের পথ। বেরিয়ে এসেছি। আচ্ছা, আমরা পাথরের পথ বেরিয়ে এসেছি। পাথরের পথ বেরিয়ে এসে অনেকগুলি ঝর্ণা অনেকটা এলাকা জুড়ে নীলকণ্ঠ গ্লেশিয়ার থেকে নেমে আসে এই সহস্রধারাতে। এবং যেহেতু অনেকগুলি ঝর্ণা একসাথে পাথরের গা বেয়ে উঁচু পাহাড়ের থেকে নেমে আসে, তো একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় এখানটা। সব থেকে সুন্দর এই ট্রেকে এই এলাকাটুকু, এই এরিয়াটা। এই সহস্রধারাতে মনে হয় যেন একটি পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে পাহাড়ের গায়ে, জলের পর্দা। নীলকণ্ঠ থেকে অনেকগুলি ঝর্ণা একসাথে নামছে এবং ঝর্ণাগুলি নেমে এখানে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কয়েকটা নদীর সৃষ্টি করেছে। তাই জন্য এই জায়গাটা একটু ঘাস ঘাস এবং ছোট ছোট নদী পার হয়ে হয়ে এই এলাকা দিয়ে যেতে হয়। সহস্রধারাতে সহদেবজি প্রাণ ত্যাগ করেন। পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গের পথে যাচ্ছিল এই পথ দিয়ে, সহদেবজি এর পরে আর সশরীরে যেতে পারেননি, তিনি এখানেই শরীর ত্যাগ করেন। তারপরে বাকি পথটুকুতে যুধিষ্ঠিরজি, অর্জুন এবং ভীম তারা এগিয়ে যায় এই সহস্রধারা নীলকণ্ঠ পর্বতের পাদদেশে।
সামনে সহস্রধারা দেখা যাচ্ছে। আমরা প্রথম স্টার্টিংটা দেখেছি, আর বাকিগুলো এখানে দেখা যাচ্ছে। সহদেবজি এইখানে প্রাণত্যাগ করেছেন। তিনি স্বদেহে স্বর্গে যাননি, এখানে উনি প্রাণত্যাগ করেছেন। এই সহস্রধারা। ঝর্ণাগুলি নেমে এসে এখানে ছোট্ট ছোট্ট নদী তৈরি করেছে, তাই জন্য এই পথটা একটু অন্যান্য বাকি ট্রেকের বাকি পথের থেকে একদম আলাদা, একদম সোয়াম্পি গ্রাসল্যান্ডের মতন। অনেকগুলো ছোট ছোট নদী, তার মধ্যে ঘাসে ভরা পথ এবং সুন্দর সুন্দর ফুল গাছ। অবশ্যই এই পথটা একদম প্লেন ল্যান্ড, মনেই হয় না যে পাহাড়ের পথে যাচ্ছি, অ্যাজ ইফ মনে হচ্ছে যেন আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার পথ। যাই হোক, কিছুক্ষণ আমাদের এরকম ফ্ল্যাট ল্যান্ডে আমরা হাঁটার সুযোগ পেয়েছিলাম সহস্রধারাতে। সহস্রধারার পরে এক সরু পথ পাই, একদম রিজের ওপর দিয়ে হাঁটা, যার দুদিকটা একদম খাড়াই। রিজের সরু পথের ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে হয়। এই পথটুকু বিপদসংকুল, তাই জন্য এখানে খুব একটা বেশি ফটোগ্রাফি আমাকে করতে দেওয়া হয়নি। সেটা তুলি। এই সরু পথটা সহস্রধারার পরে আসে, রিজের মতো। সহস্রধারা, ওপরে নীলকণ্ঠ দেখা যাচ্ছে। নীলকণ্ঠের থেকে প্রায় শত সহস্র ঝর্ণা ঝাঁপ দিচ্ছে পাহাড় পাথর বেয়ে বেয়ে, অনেক উপর থেকে নিচে পড়ছে, অনেকগুলো পাথর ভেঙে ভেঙে পড়ছে তার সাথে, আর নিচে ছোট ছোট নদী তৈরি হচ্ছে। সহস্রধারাকে আমরা বাঁদিকে রেখে আরো এগিয়ে গেলাম সতপন্থ বা স্বর্গারোহিণীর দিকে। আজকে 10 কিলোমিটারের মতো ট্রেক আমাদের। চক্রতীর্থে আজকে ক্যাম্পিং পয়েন্ট। তো লক্ষ্মীবান থেকে চক্রতীর্থ মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার পরে। অমিতের অবজারভেশন, আমরা এই পাহাড়টার পেছন দিয়ে এসেছি, পথ বেরিয়ে এখানে এসেছি, এবার আমরা এখান দিয়ে যাব। সহস্রধারা এখনো আমাদের সাথে চলছে, অনেকটা পথ, প্রায় 2 কিলোমিটার পথ এই ঝর্ণাগুলো ব্যাপ্তি। সহস্রধারা সে প্রথম দেখ শুরু হয়েছিল, এই চলছে সহস্রধারা। পুরো ক্লান্তি কিন্তু পথের দূর হয়ে যায় এই জায়গাটা এসে, সাধারণ। চক্রতীর্থের পথে এই যে এবার এটা আমাদের ডাইনিং রুম। এই যে ডাইনিং রুম, এই যে হাত দিচ্ছে পাহাড়ি জলে সহস্রধারার সামনে। আমাদের ডাইনিং রুমটা কিন্তু দারুণ। এর সামনে খেতে বসবো আমরা, তো ন্যাচারাল ডাইনিং রুম। আমরা না বরফে পুরোটা বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, পুরো বরফের প্যাচ। এই সহস্রধারা
ওয়েটল্যান্ডসে দিয়ে যাচ্ছি আবার, কখনো পাথর কখনো জল, এখন আবার সোয়াম্পল্যান্ড দিয়ে যাচ্ছি। কখনো জল কখনো পাথর কখনো বরফ, কি নেই। এক একটা বরফ তো যে পা পড়ছে দেবে যাচ্ছে, ভিতরে অতল গহ্বর, প্রাণ হাতে নিয়ে যাওয়া। এখানে আবার সোয়াম্পল্যান্ড, এখানে তো কোনো কলকল করে ঝর্ণা বয়ে যাচ্ছে চারদিক দিয়ে। সহস্রধারা আমরা পিছনে পেতে এসেছি। সহস্রধারার পাশের ওই জলাভূমির পরে আবার আসে পাথুরে পথ, অনেকটা চড়া খাড়াই। এই চড়া খাড়াই পার হয়ে ওই পাথরের পরে আমাদের গন্তব্য চক্রতীর্থ। আমরা পৌঁছেই যাচ্ছি, আর ওই যে পাথরটা সামনে দেখা যাচ্ছে, ওটার কিছুটা, ওই যে উঁচু পাথর ওটার কিছুটা পরেই আমাদের চারপাশে মেঘে ঢেকে গেছে, তাই জন্য পিকগুলো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা প্রায় চক্রতীর্থে এসে গেছে। ওই এটা সামনে পাথরটা আছে, পাথরটা তো পৌঁছালেই পৌঁছে যাবে। এই নদীটা কিন্তু আমরা পার করবো। এরকম নদী পেরিয়ে আর আরো কিছু পাথুরে খাড়াই পথ পেরিয়ে আমরা মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার এদিন ট্রেক করে অবশেষে চক্রতীর্থ ক্যাম্পসাইটে পৌঁছাই। তখন মোটামুটি সন্ধে 6টা বেজে গেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দূর থেকে চক্রতীর্থ দেখে আমরা আমাদের গতি বাড়িয়ে বৃষ্টির মধ্যে কোনো মতে তাড়াতাড়ি গিয়ে আমাদের টেন্টের মধ্যে ঢুকে পড়ি। যাওয়ার পরেই গরম গরম লাল চা আর নমকিন আমাদেরকে দেওয়া হয়। ইতিমধ্যে অমিতের জুতোটি, সোলটি বা গ্রিপটি যেটা ছিল সেটি গেছে খুলে। সে কোথা থেকে ফেভিকুইক জোগাড় করে সেটাকে লাগানোর চেষ্টা করছিল, কিন্তু ফেভিকুইক অলরেডি জমে গেছে। কিন্তু আমি আপন মনে পাকোড়া আর চা খাচ্ছিলাম টেন্টে বসে। বাইরে চক্রতীর্থে বরফ পড়ছে আর ভিতরে পাকোড়া আর চা, একটা বেশ জমে যাওয়া ব্যাপারের মতন। আজ আমরা চক্রতীর্থে এসে পৌঁছেছি। পরের দিন সকালবেলা লক্ষ্মীবান থেকে এসেছি, কালকে 10 কিলোমিটার ট্রাভেল করেছি। এই চক্রতীর্থের ক্যাম্প সাইট, আচ্ছা এইটা বালাকুন্ড, এটা চকখাম্বা, পিছনে ওটা কি আমি জানি না, পার্বতী পিক। আচ্ছা এদিকে নীলকান্ঠ তাকে দেখা যাচ্ছে, একটা সিলুয়েট হয়ে আছে শুধু। আর ওগুলো কি, আচ্ছা এখানে বলা হয় যে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রটি রেখেছিলেন বলে এই জায়গাটা এরকম গোল হয়ে দেবে গেছে। বাকি চারদিকটা এরকম বাউন্ডারি, এই দিকটাই গোল। হ্যাঁ, কারণ একটু মানে ব্যাপারটা সত্যি যে পুরো অনেকটা পথে এরকম ফ্ল্যাট ল্যান্ড কিন্তু নেই, চারপাশেরটা এরকম বাউন্ডারি, আর বাউন্ডারি দেওয়া এরকম চ্যাপ্টা এইটুকু জায়গা। বলা হয় শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রটি এখানে রেখেছিল। আকাশ পুরো পরিষ্কার, আগের দিন অনেক বরফবাড়ি হয়েছে, চৌখাম্বাটি পুরো সাদা এবং তার পাশেই বালাকুন্ড পিকের ওপরটা, ম্যাসিভ বালাকুন্ড পিক, তার ওপরটা পুরো বরফে সাদা হয়ে আছে। আগের দিন রাতে আমরা পৌঁছেছি, অনেক বৃষ্টি হয়েছে। পরের দিন সকালে এই ভিউ চক্রতীর্থ ক্যাম্পসাইটে। চক্রতীর্থে তৃতীয় পাণ্ডব অর্জুন প্রাণত্যাগ করেন। এই চক্রতীর্থের পরে শুধু যুধিষ্ঠির আর ভীমই স্বর্গের পথে এগিয়ে যেতে পারেন। অর্জুন এই অবধি এসেই তার শরীর ত্যাগ হয়।
আজকে আমাদের চক্রতীর্থ থেকে সতপান্তে যাওয়ার দিন। খুব অল্প পথ, কিন্তু বলা যায় সারা ট্রেকের মধ্যে সবথেকে কঠিন পথ এটা। চক্রতীর্থের সামনে এই যে খাড়াইটা, এটা সবথেকে শার্প খাড়াই। এই খাড়াইটা পেরিয়ে তারপর মোরেন জোন পেরিয়ে যেতে হবে সতপান্তে। খুব অল্প পথ হলেও পথটি কঠিন এবং খুব অল্টিটিউড গেন আছে। আমরা জলখাবার খেয়ে মোটামুটি বেরিয়ে পড়লাম 8:30 9টা নাগাদ। আজকে আমাদের ওখানে স্টে, তাই জন্য আমরা খুব বেশি তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এগোতে লাগলাম, কারণ সামনে কঠিন পথ, তাই শরীরকে একটু সইয়ে সইয়ে নিয়ে যেতে হবে। ঘাস এবং ফুল বেছানো পথ মোটামুটি এইটুকুই লাস্ট। এরপরে আর কোনো ঘাস বা ফুল কিছু পাইনি। মোটামুটি এই খাড়াইটা পেরোনোর পরেই ঘাস শেষ, তারপরেই মোরেন জোন শুরু, তারপরে শুরু হচ্ছে গ্লেশিয়ার এবং সতপান্তের পথ। বাঁ পাশে পার্বতী পিককে রেখে আমরা এগিয়ে চললাম চৌখাম্বার দিকে। খাড়াইটা পেরিয়ে ওপরে উঠতেই সামনে আমাদের বিস্তীর্ণ মোরেন জোন, এবং এই মোরেন জোনগুলোর নিচে গ্লেশিয়ারগুলো ভেঙে ভেঙে অসংখ্য পাথর নিয়ে এসেছে। পাথরে বেছানো পুরো পথ, লুজ বড় বড় পাথর, এবং রকফল জোন, মোরেন জোন এবং নিচে গ্লেশিয়ার। সামনে দেখা যাচ্ছে স্বর্গারোহিণী এবং সতপান্ত, আর ডান দিকে চৌখাম্বা। আমি তখন মোটামুটি চারদিকে দেখছি আর গভীর চিন্তায় মগ্ন। পা বাড়াবো কি বাড়াবো না, যথেষ্ট ভয়ে ভয়ে এগোচ্ছিলাম। এই মোরেন জোনের মধ্যে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা অবশেষে এই ফ্ল্যাগটা দেখতে পাই। এই ফ্ল্যাগের ওপারেই সতপান্ত। তো হঠাৎ চলতে চলতে একটু বাঁক নিয়েই দেখা গেল সে ফ্ল্যাগের সামনেটায় আমরা চলে এলাম। একটু কয়েকটা বড় বড় পাথর পেরোনোর পরেই হঠাৎ করে ফ্ল্যাগের সামনেটাই চলে এলাম, আর সামনেই আমাদের সতপান্ত। অনেক তো তাই দেখে একেবারে আনন্দে উচ্ছ্বসিত, পুরো মিশন অ্যাকমপ্লিশ, অ্যাচিভড। মানে সত্যি অত কষ্টের পর সতপান্ত তালটা দেখে সত্যি আনন্দের সীমা থাকে না। অপূর্ব সুন্দর সিরিন বিউটি এই তাল সংলগ্ন এলাকা এবং তাল। সামনের দিক থেকে পার্বতী পিক থেকে গ্লেশিয়ার নেমে আসছে, সেই গ্লেশিয়ার এই তালকে পুষ্ট করে। তার সামনে স্বর্গারোহিণী এবং চৌখাম্বা পিক সামনের দিকে, আর ত্রিকোণ এই তাল সতপান্ত তাল। কথিত আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একাদশীতে এখানে স্নান করতে আসেন। এটি অতি পবিত্র এবং অতি পুণ্য স্নান বলা হয়। এখানকার স্থানীয়রা এসে এখানে তাদের পুণ্য স্নান করে এবং বলা হয় তাদের পিতৃদের পিণ্ডদানও করে এই সতপান্ত তালে। আমরাও এই পুণ্য স্নানের লোভ ছাড়তে পারলাম না। ওই রকম মোটামুটি 0 to 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সমস্ত জ্যাকেট খুলে ওরকম গ্লেশিয়ার গলা জলে আমরা চেষ্টা করলাম কোনো মতে অল্প স্বল্প ডুব দেওয়ার। ডুব তো দেওয়া সম্ভব না, একটু কোনো মতে জল ছিটিয়ে স্নান করার চেষ্টা করলাম। আর বেশি ডুব দিলে বুঝে গেলাম যে আর বোধহয় উঠতে পারবো না। আর কিন্তু এই পুণ্য স্নান সত্যি জীবনে একটা পরম প্রাপ্তি।
আমরা যেদিন সাতোপান্ত গিয়েছিলাম সেদিন আমরা ছাড়া মোটামুটি কোনো ট্যুরিস্ট বা ভক্ত ওখানে যায়নি। শুধু 3জন ছেলে মেয়ে, অল্প বয়সী ছেলে মেয়ে, তারা ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছে। আর বাকি পুরো সময়টা সেই দিন এবং রাত্রি এবং পরের দিন এই পুরো চত্বরটা আমরা আমাদের মতন করে পেয়েছি। এ যেন একটি স্পিরিচুয়াল অ্যাবোর্ডে একান্তে সময় কাটানো। আমরা এই অনুভূতি সারা জীবনের জন্য ভুলতে পারবো না। ওখানে নীলকণ্ঠটা একটু উঁকি মারছে, কিছুতেই দেখা যাচ্ছে না পুরোটা। এই পুরো ম্যাসিভ পার্বতী পিক, আর এই যে ট্রায়াঙ্গল আমরা বাবাজির আশ্রমে এসেছি, আমান বাবার আশ্রম, প্রসাদ পেয়েছি। আর এই যে এখান থেকে স্বর্গারোহী দেখা যাচ্ছে। এখন কি অমিত জন্য কোথাও একটা যাবে সেই মহাদেবের চান করার স্থান দেখতে। তো যাই হোক, ওদিকটা মহাদেব, এদিকটা বিষ্ণু, আর ওপাশটা ব্রহ্মাজি আসেন। চক্রতীর্থে অর্জুনের প্রাণত্যাগের পর যুধিষ্ঠির এবং ভীম সাতোপান্ত তাল অব্দি আসেন। এই সাতোপান্ত তালে ভীমেরও শরীর ত্যাগ হয়। তারপর যুধিষ্ঠির, তখন তার আত্মীয় পরিজন কেউ আর বেঁচে নেই, সমস্ত ভাইয়েরা একে একে প্রাণ দিয়েছে। সঙ্গে শুধু ছিলেন এক শাপদরূপী ধর্মরাজ, তিনি তার সঙ্গে সঙ্গে পাহাড়ে হাঁটছিলেন। তো যুধিষ্ঠির বলেন, আমার যতক্ষণ শরীর থাকবে আমাকে তো চলতেই হবে, আর এই শাপদ তুমিও আমার সঙ্গে সঙ্গে চলছো। কিন্তু সেই শাপদের সারা গায়ে অনেক পোকা বাসা বেঁধেছিল এবং তার প্রাণ তখন প্রায় যায়। তখন যুধিষ্ঠির দেখছেন যে যদি পোকাগুলোকে বার করে রাখা যায় তাহলে পোকাগুলোর প্রাণ যাবে, আর যদি এই পোকা সহ সাপটিকে এখানে ছেড়ে যদি যান তাহলে সেই সাপটির প্রাণ যাবে নিশ্চিতভাবে। তখন তিনি তার উরু কেটে সেখান থেকে একটু মাংস বার করে সেই পোকাগুলি একে একে তার উরুর মধ্যে রাখেন এবং পোকাগুলোকে বলেন, তোমরা তোমাদের আহার এই আমার শরীর থেকে নাও, এই সাপটিকে সুস্থ করে দাও। তো তার এই আত্মত্যাগ দেখে তখন ধর্মরাজ তার নিজ রূপ গ্রহণ করেন এবং সাতোপান্ত তাল থেকে এগিয়ে গিয়ে স্বর্গারোহিণী সেখানে নিয়ে গিয়ে তাকে বলেন যে হ্যাঁ যুধিষ্ঠির, তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি একমাত্র অধিকারী স্বদেহে স্বর্গরাজ্যে যাওয়ার। এই স্বর্গারোহিণীর যে সিঁড়িগুলো দেখতে পাই আমরা, সেগুলোকে স্বর্গের সিঁড়ি বলা হয়। তো সেখানে পুষ্পরথ আসে এবং যুধিষ্ঠিরজিকে ধর্মরাজ এবং ত্রিদেব তারা সযত্নে স্বদেহে স্বর্গরাজ্যে নিয়ে যান। এই এখানকার কথিত গল্প সাতোপান্ত তাল ও স্বর্গারোহিণীর। সাতোপান্ত তালের ডান দিকে পড়ে পার্বতী পিক। এই পার্বতী পিক থেকে একটি গ্লেশিয়ার এসে সাতোপান্ত তালকে পুষ্ট করে। তো তার উপরে এই মেঘ আর রোদের খেলার হাইপারলাক্স তুলেছিলাম, সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন। সাধারণত সাতোপান্ত তালে ক্যাম্পিং করতে দেয় না, খুব আমরা অল্প দুজন ছিলাম বলে ক্যাম্পিং সম্ভব হয়েছে। তো মন্দিরের সামনেটাই আমরা ছিলাম, আর আমাদের সামনে ডান দিকে ওপরে আমান বাবাজির আশ্রম, সামনে স্বর্গারোহিণী এবং চৌখাম্বা পিক, বাঁদিকে পার্বতী পিক এবং ডান দিকে ম্যাসিভ বালাকুন্ড পিক। এখানে একটি স্থায়ী ইট আর পাথরের ঠিকানা করা আছে। এখানে ট্রেকাররা বা কোনো আমান বাবাজির শ্রমণ টমনরা কেউ আসলে অস্থায়ীভাবে এখানে থাকে মন্দিরের পাশেই। আমরা তারই পাশে আমাদের টেন্ট খাটিয়েছিলাম এবারের জন্য।
এই ফটোগুলোতে এই ক্রমান্বয়ে পার্বতী পিক, বালাকুন পিক এবং স্বর্গারোহিণী পিক দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা পড়ায় টেন্টে ঢুকে গেলাম, গরম গরম ম্যাগি খেয়ে আমরা, আর তারপরে রাতের আহার সেরে আমরা ব্যাস স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়লাম। পরের দিন সকালে বেরিয়ে দেখি টেন্টের ওপরে বরফ পড়েছে, রাতের বেলা ভালোই বরফবারি হচ্ছে, আর আকাশ ভালো খুব সুন্দর উজ্জ্বল। এই বালাকুন দেখা যাচ্ছে, সামনে চৌখাম্বা স্বর্গারোহিণী দেখা যাচ্ছে, আর বাদিকে পার্বতী পিক। এ কথা সত্যি, আমরা কোথাও যাব আর সেখানে স্নোফল হবে না দেখাই ভাবাই যায় না। চারপাশটা সাদা হয়ে গিয়েছিল, মন্দিরের চারপাশটা। বালাকুন তো পুরো সাদা, একদম অন্য রূপ নিয়েছে, আর চৌখাম্বা আর স্বর্গারোহিণী পুরো সাদা। গ্লেস পার্বতী পিকটাও আগের দিনের তুলনায় যথেষ্ট সাদা। চারদিকটা আবার অপরূপ সুন্দর। টেন্টের ওপর ভালো মোটা লেয়ার অফ বরফ দেখছিলাম আমরা, বারবার ওটা ঝেড়ে ঝেড়ে ফেলার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই সামনে শুরু হয় চৌখাম্বার ওপর সানরাইজ। মোটামুটি তখন 5টা সাড়ে 5টা বাজে, সানরাইজ চালু হয়ে যায়। আমরাও ক্যামেরা নিয়ে, মোবাইল ক্যামেরা নিয়ে রেডি। যতটুকু মেঘের মধ্যে দিয়ে পাওয়া গেল আমরা সেগুলো ক্যাপচার করলাম। প্রথমে চৌখাম্বা, তারপর পার্বতী পিক, এবং তারপরে কিছুটা বালাকুন বা কিছুটা এদিক ওদিক যেখানে যেরকমভাবে সানরাইজগুলো পড়ছিল আমরা চেষ্টা করছিলাম আমাদের মোবাইল ক্যামেরায় ক্যাপচার করার। কিন্তু বেশিরভাগটাই মেঘ আর রোদের খেলা। এই সামনে আবার স্বর্গারোহিণী, চৌখাম্বার উপর কিছু সানরাইজের আর মেঘের খেলা চলছিল। এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাদিকে ছোট্ট মাউন্ট স্বর্গারোহিণী, তারপরে স্বর্গারোহিণী সিঁড়ি, আর তার ডান দিকে ম্যাসিভ মাউন্ট চৌখাম্বা, আর ঠিক তার সামনে চিকন শতপান তাল, বাদিকে পার্বতী পিক। আর তালের দিকে মুখ করলে ডান দিকে পড়ে এই ম্যাসিভ মাউন্ট বালাকুন। নীলকণ্ঠকে দিচ্ছে। সকালে চারদিকের অনেক ফটো তুলে আমরা তাড়াতাড়ি সুজি খেয়ে ফেরার জন্য রওনা দিলাম, কারণ আবার সেই মোরেন জোন পেরিয়ে যেতে হবে। পথ অনেকটা এবং বেশ কঠিন। আমাদের জোর করে আমাদের গাইড অনুজ ভাই আর আরও 1 কাটোরি ম্যাগি খাইয়ে দিলেও বললো যে কারণ পথ অনেকটা, যেতে সময় লাগবে। হিল অ্যাডভেঞ্চার্সকে ধন্যবাদ জানিয়ে অ্যাচিভমেন্টের একটা ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম আবার সেই মোরেন জোন ধরে যাওয়ার জন্য ফেরার পথে। এটা ফিরছে, আর ওপাশটা স্বর্গরাহিনী, এপাশ থেকে আমরা ফিরছি।
আস্তে আস্তে সেই চক্রতীর্থের চড়াইটার সামনে চলে এলাম। এখন তো সেটা উতরাই, মোটামুটি হুড়হুড় করে আমরা নেমে গেলাম। নামার সময় খুব তাড়াতাড়ি নেমে গেছি। আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম সেই সহস্রধারা ক্যাম্প সাইট। এটা আসলে সহস্রধারা এখানে আছে, কিন্তু এটার নাম হচ্ছে নীলকণ্ঠ বেস ক্যাম্প। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে বেলা 3টে হয়ে গেছিল। তো সহস্রধারার কাছে নীলকণ্ঠ ক্যাম্প সাইটে বেস ক্যাম্পেই আমরা আজকে রাতের মতো আমাদের ক্যাম্প সাইট করলাম। আজকে রাতে আমরা এখানেই থাকবো। কালকে আবার আমরা রওনা দেব এখান থেকে নিচের উদ্দেশ্যে। এটা নীলকণ্ঠ বেস ক্যাম্প। সেদিন বিকেল বেলা কাটিয়েছি এখান থেকে দেখছি সকালে। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে আমাদের গাইড এবং পোর্টার ভাইরা আমাদেরকে ডেকে তুলে জলখাবার খাইয়ে দিল। চা জলখাবার খেয়ে বলল আজকে মোটামুটি মানাতে ফিরতে হবে। একেবারে সহস্রধারার থেকে সোজা মানা, অনেকটা পথ। যেহেতু উতরাই তাই সময় লাগবে না, কিন্তু পথ অনেকটা, তাই জন্য আমরা আজকে খুব সকাল সকাল রওনা দিই। মোটামুটি সকাল 7টায় আমরা রওনা দিয়ে দিয়েছি। কালকে ক্যাম্প সাইট ছেড়ে চললাম। সকালবেলা এই সহস্রধারার ঝর্ণাগুলো দেখুন, একদম জমে যায়, মোটামুটি বরফ হয়ে যায়। সেই জলের ফোর্স তেমন দেখা যায় না। হয়তো বেলা বাড়লে আবার সেগুলো বরফগুলো গলে পড়তে শুরু করে। হাঁটা শুরু হলো। সেই পথ পেরিয়ে সামনে কুবের মুকুটকে দেখা গেল। কুবের মুকুটকে দেখে আমরা আরো হাঁটতে লাগলাম সামনের দিকে। আমরা ওই নিচ থেকে এসেছি পাথরের সামনে নীলকণ্ঠকে একদম চকচক করছে দেখা গেল। এই নীলকণ্ঠের থেকে সহস্রধারা ঝর্ণাগুলি পড়ে। আজকে ওয়েদার খুব ভালো, একদম সকাল সকাল বেরিয়েছি। এই যে আইস প্যাচগুলো, এগুলো বেশ শক্ত। আমাদের খুব অবলীলায় আমরা এর ওপর দিয়ে হেঁটে যেতে লাগলাম, কারণ সকাল সকাল বরফ একদম শক্ত হয়ে আছে। যত বেলা বাড়তে থাকে তত এই বরফগুলো গলে যায়। যাওয়ার সময় আমরা দেখেছিলাম এই একটা আস্তানা করা আছে। মোটামুটি ট্রেকাররা বরফ বাড়ি হলে এখানে আশ্রয় নেয়, বা উপরে আমান বাবার যে শ্রমণ টমনরাও যাওয়ার পথে এখানে রাত্রি কাটায়। ফেরার পথে আবার সেই বাগান, একটু ছবি না তুললে হয় না। সেই লম্বা ঘাসের দেয়াল পেরিয়ে এবার আমরা উতরাইয়ের পথে নামতে থাকলাম। অলকাপুরি গ্লেশিয়ার আবার পার হলাম। অপূর্ব সুন্দর এই স্বর্গীয় পথ। ভেড় বকরি সব আসবে। এই উতরাইয়ের পথে আমাদের নামতে খুব তাড়াতাড়ি আমরা নেমে গেলাম, ফুলগুলোকে পাশে রেখে। এখন দেখছি সামনে ফুলগুলো আরো বেশি ফুটেছে যাওয়ার সময় আমরা যা দেখেছিলাম, কারণ মাঝখানে আমরা যখন উপরে ছিলাম 2-3 দিন বর্ষা হয়েছে। এখন ঘাস আর ফুল ফেরার পথে আমরা দেখছি আরো যেন বেশি তরতাজা এবং আরো বেশি পরিমাণে ফুল ফুটে আছে এই ভ্যালিতে। যাওয়ার ফেরার পথে মোটামুটি আমরা ওই লক্ষ্মীবনের কাছাকাছি যখন আসি, ওখানে ওলে পড়া শুরু করলো। আবার খুব চিলি ওয়েদার, জ্যাকেট পরে নিয়ে মোটামুটি মাথা টাথা ঢেকে নিতে হলো। পথ চলতে থাকলাম এই লক্ষ্মীবনের কাছাকাছি। তখন বৃষ্টি পড়া শুরু হয়, কিন্তু বেশিক্ষণ থাকে না বৃষ্টি, মোটামুটি অল্প সময় হয়ে থেমে যায়। দেখতে দেখতে ধানু গ্লেশিয়ারের সামনে আমরা চলে আসি। ক্র্যাম্পন্স পরে নিয়ে এই 100 মিটার 150 মিটারের পথ
এই সামনের উতরাইটা পেরিয়ে ওই আমাদের ট্রেলস দেখা যাচ্ছে, ঝানু গ্লেশিয়ার পার হয়ে আমরা আসি। ঘাসের জমিটা দিয়ে এসে এই আমাদের যে জায়গা দিয়ে এসেছিলাম সেটা দেখা যাচ্ছে, আমাদের ট্রেল দেখা যাচ্ছে, পায়ের চিহ্নগুলো। এই যে ঝানু গ্লেশিয়ার পার হয়ে যাওয়ার পর মোটামুটি মানা ভিলেজ প্রায় এসেই যায়। তারপর আর অল্প কিছু পথ আনন্দবন দিয়ে আমরা হাঁটতে থাকি। সামনে মানা চোখে পড়ে, পথ শেষের দিকে। আজকে আমরা অনেকটা পথই হেঁটেছি, সেই সহস্রধারা থেকে সোজা রওনা হেঁটেছি প্রায় 12 কিলোমিটারের মতন। মানার সামনে দেখা যাচ্ছে আনন্দবন থেকে আমাদের হাঁটা চলছে আনন্দবনের মধ্যে দিয়ে। ট্রেক এখন তার অন্তিম পর্যায়ে চলে এসেছে। আনন্দবন দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে মানা ভিলেজ দৃশ্যমান। আজ প্রায় 5 দিন পরে আমরা জনবসতিতে ফিরে এলাম। লোকজনের ব্যস্ততা, এতদিন একান্তে কাটানোর পর অন্যরকম লাগছে। পিছনে পাহাড়গুলো হাতছানি দিচ্ছে আবার ফিরে যাওয়ার জন্য সেই মিস্টিরিয়াস ওয়ার্ল্ডে। এই বদ্রিকাশ্রম, বদ্রি গাছগুলো, যার নামে বদ্রিকাশ্রম, সেই বদ্রি গাছগুলো আবার সামনে পেলাম। চলে এলাম মানা গেটের সামনে, মানা ভিলেজের গেট, ট্রেকের অন্তিম পর্যায়ে। সেদিন ট্রেক থেকে ফিরে এসে আমরা মান্নুজির হোমস্টেতে আশ্রয় গ্রহণ করেছিলাম। খুব সুন্দর জায়গায়, ঘণ্টাকর্ণেশ্বরজির মন্দিরের একদম পাশেই, এবং বারান্দা দিয়ে মাউন্টেনের একটা বদ্রীনাথ এবং মাউন্টেনের সুন্দর ভিউ পাওয়া যায়, এবং মাতা মূর্তি মন্দিরও পাশে সুন্দর দেখা যায়। পরের দিন মান্নুজির স্ত্রীর হাতে গরম গরম চা খেয়ে আর খুশমেজাজ গল্প করে ভালোই কাটলো। ঘণ্টাকর্ণেশ্বরজিকে প্রণাম করে মানা গ্রাম ছাড়লাম। আমরা সেদিন সকালে গিয়ে যোশীমঠে নরসিংহজির দর্শন করলাম। নরসিংহজির মন্দিরে বদ্রীনাথজি শীতকালে থাকেন, শীতকালীন আবাস। নৃসিংহজির মন্দির, এখানে শালগ্রাম শিলায় তার মূর্তি, তিনি শান্ত রূপে আছেন, স্বয়ম্ভু শালগ্রাম শিলায়। বলা হয় তার বাঁ হাতটি ক্রমাগত সরু হয়ে যাচ্ছে, এবং যদি সেই বাঁ হাতে ঝরে পড়বে বদ্রীনাথের নর ও নারায়ণ পর্বত ধসে যাবে এবং বদ্রীনাথে যাওয়া বন্ধ হবে। যে জায়গাটি দেখালাম সেখানে বদ্রীনাথের ডলি এসে বসে, শঙ্করাচার্যের মন্দির আছে সেখানে। পরের দিন ভোর 5টার সময় বদ্রীনাথকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাসে করে হরিদ্বারের উদ্দেশ্যে। এবারের মতন এই সাতোপান ট্রেক এখানেই সমাপ্তি ঘটল। আবার ফিরে আসার প্রত্যাশায় দিন গোনা শুরু।